কিনা সেটাও তো সন্দেহ। কারণ আমার অফিস আলরাজিতে ওই নিজাম হাজারির স্নিগ্ধ ওভারসিজ ওই পল্টনের ওইখানে একটা অফিসে। তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটা পত্রিকায় নিউজ হয়েছে। ফেনীতে তার যে বাংলো বাড়ি, পত্রিকাগুলো রিপোর্ট করেছে তাদের 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল। নিজাম হাজারি চট্টগ্রামে একটা কলেজে পড়াশোনা করেছে, ছাত্রলীগের রাজনীতি করেছে, চান্দাবাজি ধান্দাবাজি করে কোনোভাবে এমপি হয়েছে। সেই নিজাম হাজারি কিভাবে আজকে 500 কোটি টাকার বাংলো বাড়ি করে এবং সেই বাংলো বাড়িতে ওবায়দুল কাদের যে কেক কাটে। তাহলে এই দুর্নীতিবাজদেরকে একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে, আরেকদিকে আবার তারাই তাদেরকে পৃষ্ঠপোষকতা করে। ওবায়দুল কাদের বড় বড় কথা বলছেন, শেখ হাসিনা সাবধান না, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই সেই কি করেছেন, কি করেছেন, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আপনাদের লজ্জা করে না? বিএনপি 15 বছর সেই ক্ষমতা ছেড়েছে 2006 সালে। আজকে 7 থেকে আজকে পর্যন্ত কত বছর? প্রায় 18-20 বছর হয়ে গেছে। তারপরেও যে কোনো ঘটনা যখন আলোচনা আসে বলে ওইটা নাকি বিএনপি করছে, এটা বিএনপির দায়। এবং মানে বিষয়টা দেখেন, বাংলাদেশের টেলিভিশন পত্র পত্রিকাও মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, বিরোধী দলীয় প্রধান নেতা, তিনি সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসন নিয়ে বলবেন, মিডিয়া ওইটা প্রচার করবে, ওইটার কাউন্টারে আবার ওবায়দুল কাদের কি বলছে একেবারে ফালতু কথা, সেগুলো আবার পত্রপত্রিকার হেডলাইন করা লাগে যে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আমলে দুর্নীতিবাজদেরকে রক্ষা করা হয়েছে। আরে ভাই, বিএনপি করেছে 20 বছর আগে, 15-16 বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে এই জবরদখলকারী আওয়ামী লীগ। 20 বছরের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা হবে? তাহলে আপনারা কেন এই ওবায়দুল কাদেরের ফালতু কথাই বা হেডলাইন করছেন, প্রচার করছেন? নতুন কিছু থাকলে সেটা প্রচার করেন। তো আজকে 4 জন এমপির কথা বের হয়ে এসেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে। আমরা দেখতে চাই ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের সরকার এই 4 জন চোর দুর্নীতিবাজ একজন ব্যবসায়ী এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চাই, জনগণ দেখতে চাই। এবং শ্রমিক অধিকারকে বলবো, এই 32,000 শ্রমিকের সাথে যোগাযোগ করুন, তাদেরকে সংগঠিত করুন। এই 4 আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমরা এই ভুক্তভোগী শ্রমিকদেরকে নিয়ে ওই আদম ব্যবসায়ী 14 গোষ্ঠী উদ্ধার করব। ওর কোথায় অফিস বাড়ি গাড়ি প্রপার্টি আছে সেটা আমরা উদ্ধার করব। কারণ অনেক প্রতিবাদ করেছি, প্রতিবাদ করছি, প্রতিকার হচ্ছে না। আর এবার শুধু প্রতিবাদ করলে হবে না, প্রতিরোধ করে তুলতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার এই সরকারের আমলেই 3 বার বন্ধ হয়েছে, 3 বার। সর্বশেষ 2018 সালে বন্ধ হয়েছে। সরকারের টনক নড়বে না? একটা আহাম্মকি সরকার, একটা অপদার্থ সরকার, একটা ধ্বজভঙ্গ সরকার। এই জন্য বলছি যে দেখেন, মালয়েশিয়ার মতো বড় একটা শ্রমবাজার আজকে জাতিসংঘ যখন মালয়েশিয়াকে বলছে, বাংলাদেশকে বলছে, আইএলও বলছে যে এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে, তাদের সাথে অন্যায় অবিচার করা হচ্ছে, তারপরেও তারা এগুলো সমাধানে কোনো আগ্রহ দেখেনি এই পর্যন্ত। মালয়েশিয়ার শ্রমবাজারে তারা 9টা দেশ থেকে শ্রমিক নেয়। কোন দেশ মালয়েশিয়ার এই রকমের অযৌক্তিক শর্ত মানে নাই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে, তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে। এইটা করেছে সত্যিকার অর্থে নিজের জাতি ভাই, তো লজ্জা লাগে। আমাদের বাংলাদেশিদের মতো ইতর দুর্নীতিবাজ 2 নাম্বার পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় না। কষ্ট নেন না, ওই কাতারে তো আমিও আছি, কারণ আমি তো আপনাদেরই ভাই, এই দেশেরই তো নাগরিক। এই যে সেই ভদ্রলোকের কথা উঠে এসেছে, একজনের নাম, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন লোক। তিনি ওইখানের কিছু দুর্নীতিবাজ মন্ত্রী এবং কর্মকর্তাকে ঘুষ টাকা পয়সা দিয়ে তিনি ম্যানেজ করেছেন, একটা সিন্ডিকেট তৈরি করেছেন। সরকার যদি এটা বুঝাই বলতো যে ভাই এর মাধ্যমে শ্রমিকরা প্রতারিত হবে, আমাদের শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে,
তোমরা যদি সরকার শ্রমিক নাও, আমরা সরকারিভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো এজেন্সি আমরা লিস্ট দেবো তাদের কাছ থেকে নিতে হবে। তাহলে কিন্তু আর এই সিন্ডিকেটটা হতো না। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশে আলেমদের খুব সম্মান, ইমামদের খুব সমীহ করে তারা, বাংলাদেশ থেকে তারা ইমাম নিতে চায়। কিন্তু এই দুর্নীতি, লুটপাট, এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও আমরা হারাচ্ছি। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু, পটল, ঝিঙে, কাঁচামরিচ, মূলা, করলা যায়। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কৃষি প্রধান দেশ, আমরা যদি ওদের সাথে সম্পর্ক তৈরি করতাম, আমরা এই বাজারটা ধরতে পারতাম। কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের কি জনগণ, রাষ্ট্র, দেশ এগুলো নিয়ে কোনো ভাবনা আছে? ভাবনা থাকলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না। একটা দেশের পুলিশ প্রধান, সেনা প্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কালের কণ্ঠ পত্রিকা বেনজিরকে নিয়ে নিউজ করেছে প্রায় 1 মাস, ব্যবস্থা নেয় নাই। যখন আমেরিকা দুর্নীতির জন্য কুখ্যাত জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা দিল, তখন সরকারের কানে পানি গেছে, তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়া লাগে। কারণ আমেরিকা কিছু শর্ত দিয়েছে, তোমরা যদি ব্যবসার পরিবেশ উন্নতির ক্ষেত্রে দুর্নীতির প্রতিবন্ধকতা দূর না করো, এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল, দুর্নীতিকে বিস্তার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন আমেরিকাকে খুশি করার জন্য, আমেরিকার সাথে পীড়িত করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে, গরম গরম কথা বলছে, না হলে এটা বলতো না। তো কাজী আমি এই কথাটি বলে আপনাদের জনগণকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আমেরিকা, ইউরোপ, ভারতে কে ক্ষমতা আসলো, কে গেল, এইটার দিকে মাথা না ঘামাইয়া আমরা যারা গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি, আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে। জনগণকে ফোকাস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিদেশিরা তাদের স্বার্থের জন্য দেন দরবার করবে, বিদেশিদের সাথে আমরা বিরোধী দল কিছু দিয়ে পারবো না, কারণ আমরা ক্ষমতায় নেই। কাজী বিদেশিদের আশায় না থেকে জনগণকে নিয়ে জনগণের দাবিতে রাস্তায় নামতে হবে। আমাদের আজকের এই কথা পরিষ্কার, শ্রমিক অধিকার পরিষদের ভাইরা একেবারেই সরকারের উপকার করার জন্য রাস্তায় নামতে আমি যদি মনে করি। কারণ সরকার তার এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না, পারবে না, নানান ধরনের চাপ। তো শ্রমিক অধিকার এই যে প্রতিবাদ করেছে, এখন অন্তত ব্যবস্থা নেন। আর যদি ব্যবস্থা না নেন, আমরাও দেখে ছাড়বো এই দুর্নীতিবাজদের আশ্রয়, দৌরত্ব কতদূর পর্যন্ত। আমি শ্রমিক অধিকার পরিষদ এবং আমাদের অন্যান্য অধিকার পরিষদের ভাই বন্ধুদেরকে অনুরোধ করব, যেভাবে দুর্নীতির ভয়াবহতা বেরিয়ে আসছে, দুর্নীতির বিরুদ্ধে আপনারা সরব হন। প্রত্যেকটি জেলা উপজেলায় এই দুর্নীতি নিয়ে প্রতিবাদ করুন, মানুষের সামনে তুলে ধরুন, এই লুটেরাদের চেহারা উন্মোচন করুন। এই দুর্নীতির আন্দোলন থেকেই ফাঁসিবাদ পতনের আন্দোলন হবে। শুধুমাত্র 3 তারিখ দিয়ে সরকার পতন আন্দোলন হয় না, ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটানো যায় না। এই ধরনের সামাজিক জনসম্পৃক্ত ইস্যুকে জনগণের সামনে নিয়ে যেতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।